গভর্নর, মেম্বার একজন, রেফারি সেক্রেটারি, এনজি বোর্ডের মহাপরিচালক একজন, তারপরে আমার পিকেএসএফ এর এমডি একজন, আমি নিজে একজন। এখন এই গভর্নমেন্টের করতে হবে অনেক কিছু, এবং এই করাটা যে গভর্নমেন্টের পক্ষে চ্যালেঞ্জ চাইলেই করতে পারবে না। আপনাদের এই স্লোগানগুলিতে সেটা স্পষ্ট, যেমন একটা স্লোগান আছে আপনার আমরা চাকরির জাতীয়করণ, যেটা সেটা পাশেই কিন্তু আপনাদের লেখা আছে চিকিৎসা ভাতা সম্পূর্ণ চাই, পূর্ণাঙ্গ চাই, বাড়ি ভাড়া ভাতা যেটা সেটা পূর্ণাঙ্গ। মানে আপনারা জাতীয়করণ চাচ্ছেন, কিন্তু আপনারা বুঝছেন যে হয়তো আজকে বাস্তবতায় হয়তো খুব অল্প সময় এটা করা হয়তো সম্ভব হবে না। না হলে রেজুয়ালি আপনার দাড়ি যেগুলো আছে, যে ভাতাগুলো আছে, যদি পূর্ণাঙ্গ করা যায়, আস্তে আস্তে আমরা একটা উন্নয়নের সাথে সাথে যদি এই সুবিধাগুলো শিক্ষকরা পায়, সেটা আপনাদের দাবি দেওয়ার মধ্যে আছে। যে কথাটা আপনারা বলেছেন যে এডুকেশনের অংশ দূর হয়, সেটা শিক্ষকের জন্য না, শিক্ষা ব্যবস্থার জন্য। আমি এর আগে আপনার কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি একটা আপনাদের আছে বোধ হয়, তো সেখানে কয়েকবার আমি যখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তখন বাজেট দেওয়ার পরে এই বাজেটে শিক্ষার যে আপনার বরাদ্দ সেটা নিয়ে বলতে বলা হয়েছে। তা আমি দেখেছি সেটা 2.2, 2.22, 2.23 এরকম জায়গায় আছে। তো ওখানে ঢাকার ডিক্লারেশনে একটা ব্যাপার ছিল যে জিডিপির 6% শিক্ষায় দেওয়ার ক্ষেত্রে গভর্নমেন্টের একটা অ্যাকসেপ্টেন্স কিন্তু গভর্নমেন্ট কমিট করেছে। প্রশ্ন হলো, জিডিপির 9% বা 10% বা 9.5% যদি আপনার আমরা নিয়ে আসি এন্টায়ার বাজেটে, তাহলে 6% যদি শিক্ষায় দিতে হয়, তাহলে আপনার 60-70 বাদ দিতে হবে আপনার শিক্ষা। কিন্তু জিডিপির 9-10% কেন বাজেটে, কেন সেটা 20%, 25% বা 30% না, সেটা একটা প্রশ্ন। যদি বাড়াইতে হয় আপনার সেই জায়গাটায় কিন্তু কাজ করতে হবে। আমি ওই যে আপনারা যে স্লোগানটা দিয়েছেন লড়াই, আমি শুধু বলবো যে আপনারা অলরেডি মডিফাই করেছেন মনের মধ্যে, অবশ্যই আপনারা লড়াই চাইবেন বাঁচার জন্য, কিন্তু এই লড়াইটা দেশ গড়ার জন্য আরো শক্তিশালীভাবে কাজে লাগাতে হবে। দেশটা না করতে এই বৈষম্য থাকে, সেই দেশটা ঘটতে গেলে যেটা হবে, যেটা আমি আবহাওয়া হয়তো ভালো বলবেন, এগুলো আমাদের ডিলেমা তৈরি হয়েছিল। একটা ডিলেমা মার্কসিজমের একটা ব্যাপার আছে যে তারা হলো যারা মনে করে এই বাংলাদেশটাই তাদের দেশ, এখানেই তারা থাকবেন। করার যে ফল, সেখানে সেই মানুষগুলোকে আসতে হবে যারা মনে করে এই বাংলাদেশটা আমার, এবং আমার পরে যে আমার 14 পুরুষ আছে তারা এই দেশেই থাকবে। সেরকম মানুষ যদি আপনার পলিসি মেকিং আসে, তাহলে এই দেশের টেকসই উন্নয়ন হবে। আর আপনার স্লোগান দেওয়া লাগবে না যে লড়াই করে বাঁচতে হবে। তো শিক্ষক যদি লড়াই করে বাঁচতে হয়, তাহলে অন্যদের কি অবস্থা? এবং এই শিক্ষক লড়াই করবেন বাঁচার জন্য, নাকি যেই মনন গড়ে তোলার কথা আপনার ছাত্রদের মধ্যে দিয়ে, যে ছাত্ররা দেশের মধ্যে আসবে এবং দেশটা তাদের কোনটা হবে? এবং আমরা জানি একসময় আমরা যখন ছোটবেলায় ছিলাম, সাইদ ভাইয়া যখন ছোট ছিলেন, তখন যে শিক্ষক আমরা দেখেছি, অনেক শিক্ষক বাড়ি বাড়ি ঘুরে গিয়ে যে এফোর্টটা দিতেন, এখন সেই নাম্বারটা অনেক কমে গিয়েছে। কারণ মানুষের সার্ভাইভালটা হলো প্রথম। আমরা একটু আগে বলছিলাম আমাদের চিফ গেস্টকে যে দেখেন 71-এ আমরা ওই বৈষম্য, আর্থিক বৈষম্য, তাই না? এই আপনার এত দূরে একটা কান্ট্রি, তার সাথে আমরা করেছি যেটা আমাদের পার্ট ছিল, আমাদেরকে ডিসক্রিমিনেট করেছে। আর আজকে আমি দেখেছি যে বাংলাদেশের সিস্টেমে আপনি দেখেন 18 কোটি মানুষ যে সঞ্চয় করছে, সেই সঞ্চয়ের টাকা কোথায় যাচ্ছে? সেই সঞ্চয়ের টাকা যাচ্ছে আপনার এই ট্র্যাডিশনাল ব্যাংকে যাচ্ছে। সেই ব্যাংক বিগ বড়োয়ারকে আপনার ঋণ দিচ্ছে। সেই বিগ বড়োয়ার কি করার কথা? আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা। সেই কর্মসংস্থানে কি হবে? আপনার বাংলাদেশের প্রান্তিক মানুষের অংশগ্রহণ হবে, দায়িত্ব বিবেচন হবে। সেখানে আমরা দেখেছি কত বিশাল অঙ্কের টাকা বাংলাদেশ থেকে বের হয়ে গিয়েছে। আজকে আপনাদের টাকা যেটা ব্যাংকে রাখা আছে, ওয়াহিদ মাহমুদ স্যার দেখলাম বললেন যে কোন কোন ব্যাংকে রাখা হয়েছে, সেখান থেকে টাকা বের হয়ে গেছে। ডেফিনেটলি টাকা ব্যাংকে আছে মানে গভর্নমেন্টকে সেটার জবাব দিতে হবে, ব্যাংক নিশ্চয়ই গভর্নমেন্ট ব্যবস্থা করবে। কিন্তু এই যে সিস্টেম থেকে বের হয়ে যাওয়া বা বের করে নিয়ে যাওয়া,
এই যে একটা লুটপাটের যে একটা রিজাইন ছিল আপনার গত 15 বছর, তার সাফারার কিন্তু আমরা সবাই। আজকে এই গভর্নমেন্টে বসে যারা দায়িত্ব নিয়েছেন তারা কিন্তু সিরিয়াসলি আপনার এই প্রবলেম ফেস করছেন। এই যে লোকগুলো এখানে আছেন আমি সবাইকে দেখি ওনারা সারা জীবনে চিন্তা করেছেন কিভাবে মানুষের জীবনযাত্রা মান বাড়ানো যায়। আজকে যদি ওনাদের হাতে প্রচুর সম্পদ থাকে, রিসোর্স থাকে, তাহলে ওদের সমস্যা হয়। কিন্তু আমি জানি, আমি একজন অর্থনীতির লোক হিসাবে আমরা অনেক সময় বুঝি যে সমস্যাটা কোথায়। এখন আপনি যে কথাটা বলছিলাম যে গত সরকারের একটা স্লোগান ছিল 2041 সালে বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম হবে 16,000 টাকা। তারপরে সেটাকে রিভাইজ করে করা হয়েছে 12,500 টাকা পার ক্যাপিটা ইনকাম। এখন আপনার এই যে ভাওতাবাজিটা যে জায়গায় হয়েছে, যার জন্য আমরা সাফার করছি, সেটা হলো 2000 সালে আমাদের গভর্নমেন্টের স্ট্যাটিস্টিক ছিল 2020 সালে স্ট্যাটিস্টিক ছিল $2,000 আমাদের পার ক্যাপিটা ইনকাম। সেটাও এক্সাজারেটেড ছিল, বিবিএস দিয়ে তৈরি করা হয়েছিল। আপনারা অঙ্ক পড়ান, 9-10 অঙ্কে জনগণিতে আছে, পপুলেশন গ্রোথ যদি 1% হয় বছরে, অত বছরে পপুলেশন দ্বিগুণ হবে। ওই একটা সূত্র আছে না, 70 ডিভাইডেড বাই পার্সেন্টেজ গ্রোথ, 1% গ্রোথ হলে 70 বছর লাগবে। একই জিনিস আপনার ইকোনমিক্সের ক্ষেত্রে করা হয়েছে, যে বলছে যে পার্সপেক্টিভ প্ল্যান একটা আছে 21 থেকে 40 পর্যন্ত, 20 বছরের পার্সপেক্টিভ প্ল্যান। প্রতি বছর গড়ে আমরা 10% প্রবৃদ্ধি হবে অর্থনীতি। তাহলে 7 বছরের দ্বিগুণ হয়ে যাবে, 10% প্রবৃদ্ধি হবে। তাহলে 20 যদি আপনার 2000 হয়, তাহলে 27 হবে 4000, আরো 7 বছর অ্যাড করলে 34 হবে কত আপনার 8000, আরো 7 বছর অ্যাড করলে 41 হবে কত 16000। কিন্তু আপনি 16000 হওয়া মানে কি, 2000 থেকে 16000 যাওয়া মানে আপনার 8 গুণ হবে, তাই না? 8 গুণ হবে। অর্থনীতির সরল হিসাব যেটা বলে যে আপনার এই 2000 যদি পার ক্যাপিটা ইনকাম হয়, সেটা হলো আমার দেশের 2020 সালে মাথা পিছু প্রোডাক্টিভিটি হলো 2000 ইয়ারলি প্রোডাক্টিভিটি। তো প্রোডাক্টিভিটি যদি $2000 হয়, তাহলে আপনি এটাকে 8 গুণ করতে হবে 16,000 যেতে চাইলে। তা এই প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য আপনি কি করেছেন? আপনার সবাই তো কর্মী আমরা, তাই না? কোনো না কোনো ভাবে সেই কর্মীর স্কিল বাড়ানোর জন্য প্রথম জিনিস যেটা দরকার সেটা হলো মার পেটে আমার মা যখন আমাকে কনসিভ করেছে তখন থেকে আমাকে কেয়ার করতে হবে, প্রিনাটাল কেয়ার। তার জন্য স্বাস্থ্য কত রেখেছেন। জন্মের পরে আপনি যদি আপনার মর্টালিটি রেট সেটা কমাইতে হবে। তারপরে পোস্ট নাটাল কেয়ার, আমাকে যে আপনার নিউট্রিশন যেটা ভ্যাকসিন থেকে শুরু করে, তারপরে আসবে আপনার স্কুলিং, সেই স্কুলিংটা প্রপার হইতে হবে। তারপরে আপনাকে একটু স্কিল অ্যাড করতে হবে। যদি সেটা করা যায় তাহলে আজকের বাংলাদেশ না, সারা বিশ্ব আজকে আমার সন্তানদের বাজার সারা বিশ্ব বাংলাদেশ। যদি সে যোগ্য হয়, প্রপারলি শিক্ষিত হয়, হেলদি হয়, দক্ষ হয়, সারা বিশ্ব তার বাজার। আর যদি সেটা না হয়, সে প্রত্যেকটা ঘরের জন্য আপনার বাংলাদেশের জন্য সে বার্ডেন। এবং সেই জায়গাটাই বাংলাদেশের গভর্নমেন্ট যা মুখে বলেছে আর যা করেছে বিরাট ফারাক। সেজন্য আজকে আপনার দেখছেন এই যে আপনার $16,000 চলে যাবে পার ক্যাপিটা ইনকাম 41 সালে, তাহলে 2022 সালে আপনি বলেছেন, 21 সালে বলেছেন আপনি সিঙ্গাপুর হয়ে যাবেন, 22 সালে আপনি বলছেন, প্রধানমন্ত্রী বলছেন যে ভয় পাওয়ার কিছু নয়, আমরা শ্রীলঙ্কা হব না। তখনই সবার আমরা বুঝে গিয়েছি, আমরা তো অর্থনীতি আমরা জানি যে ফিগারগুলো দিচ্ছে সেই ফিগারগুলোর সীমাবদ্ধতা কোথায় আমরা জানি, কিভাবে ম্যানুফ্যাকচারিং করা হয়েছে সেটা আমরা জানি। ফলে ওই যে ভাওতাবাজি সেটা কিন্তু ফলে যে ফিগারগুলো দিয়েছেন সেই ফিগারগুলো দিয়ে অ্যাচিভমেন্ট দেখানোর জন্য আপনি আরেকটা কাজ করেছেন। সেটা হলো আমি যে ডলারে বেশি দেখাইতে চাই, টাকাতে ইনকাম বেশি দেখাইতে হবে, তাহলে বিবিএস কে দিয়ে সেটা বেশি দেখিয়েছেন। আর ডলারে বেশি দেখানোর জন্য আপনি কি করেছেন, ডলারের দামটা কমিয়ে রেখেছেন। 10 থেকে 12 বছর আপনি $1 সমান রেখেছেন কত করে, 82 টাকা, যেটা হওয়ার কথা ছিল 125 টাকা, 30 টাকা। সেটা করাতে যেটা আপনার হয়েছে, আজকে গভর্নমেন্ট যে চ্যালেঞ্জটা ফেস করেছে তার বিরাট চ্যালেঞ্জ সেখান থেকে এসছে। কারণ সেটা করাতে আপনি যেটা করেছেন সেটা হলো বাজারে যদি এই ডলারের রেটটা ছেড়ে দিতেন, এটা হতো 120 টাকা কথা, তাহলে একজনের হাতে যে বাইরে থেকে ডলার নিয়ে আসছে, রেমিটেন্স আর্নিং হোক, এক্সপোর্ট হোক,
তার হাতে 120 টাকা দিয়ে আপনি বলছেন 38 টাকা দিয়ে যাও, এটা ট্যাক্স। তাহলে 82 টাকা দেওয়া মানে কি? তাকে 120 টাকা দিয়ে 38 টাকা হাতে রেখে দেওয়া, ট্যাক্স করা। আর যে আমদানি করতে যাচ্ছে সেটা লাক্সারি আমদানি হোক, সেখানে কি করেছেন? সে 120 টাকা দিয়ে আপনার কাছে $1 চাওয়ার কথা, আপনি বলছেন 120 টাকা লাগবে না, 82 টাকা দিলে $1 দিয়ে দিব। তাহলে আপনি 10 থেকে 12 বছর জেনারেলাইজ সবকিছুতে আপনি সাবসিডি দিয়েছেন ডলার স্পেন্ড করার জন্য। ডলার ড্রাইভেন কনজাম্পশনকে আপনি সুযোগ দিয়েছেন এবং লুটপাটের আপনি সুযোগ দিয়েছেন। আর যারা বাইরে থেকে ডলার নিয়ে আসছে কন্টিনিউয়াসলি একটা রিজার্ভ কি করেছে, তাদেরকে ট্যাক্স করেছে। করার কারণে আপনার যেটা হয়েছে যে ডলারের ইনফ্লো কমেছে, আউটফ্লো বেড়েছে। তার মাঝখানে আপনি আনজাস্টিফাইড ওয়েতে আপনি কি করেছেন? 6 বছরে $54 বিলিয়ন বাংলাদেশের ডেটা আপনি বড় করেছেন। সাধারণত করা হয় কত? $424 বিলিয়ন। তাহলে $30 বিলিয়ন যে আপনি এক্সেসিভ বড় করলেন, সঠিক মূল্যায়ন ছাড়া যে প্রজেক্টগুলো করলেন, আজকে যে বঙ্গবন্ধু টানের মতো টান করলেন, যেখানে নাকি ডেইলি নাকি আপনার এটা যে ক্যাপাসিটি তার থেকে অনেক কিছু অপারেট করছে। তাহলে এই যে আপনার 18-20 কোটি মানুষের উপরে বাড়ি নিয়ে আসলেন, এই যে আপনার ডলার বাইরে থেকে আসলো, আপনি যেখানে $18 বিলিয়ন রিজার্ভ হওয়ার কথা আপনি দেখাচ্ছেন $48 বিলিয়ন। দেখানোর পরে কি হয়েছে আপনার? আপনি $9 বিলিয়ন $10 বিলিয়ন একটা এক্সপোর্ট প্রমোশনের জন্য একটা ফান্ড করেছেন ডলারে। এই যে লুটপাটগুলো হয়ে গিয়েছে, আজকে এর সাফারার আমরা। আপনি ব্যাংক খালি করে দিয়েছেন, 10টা ব্যাংকে কিছু নাই, সেটা এই গভর্নমেন্ট নিতে হচ্ছে। ফলে এই যে 15 বছরে যে আপনার মানুষকে সাপ্রেস করে রেখেছেন, কোনো দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামতে পারে নাই। ঢাকা ইউনিভার্সিটিতে আন্দোলন হলে আপনি পান্ডাদের দিয়ে পিটিয়েছেন, সেটা করেছেন। এখন সবাই দাবি দেওয়া নিয়ে এসছে, এত সেম টাইমে সবকিছু খালি করে দিয়ে গেছেন এই গভর্নমেন্টের জন্য। আমি সরকারের একটা পজিশনে হয়তো 3 বছরের জন্য আছি, আমি সেজন্য বলছি আমি একজন অর্থনীতির লোক হিসেবে, অর্থনীতিবিদ হিসেবে আমি দেখি এটা চ্যালেঞ্জটা কোথায়। কিন্তু আমরা লাকি যে এটা স্টপ করতে পেরেছি। এই জুলাই অগাস্টের যে আন্দোলন, সেই আন্দোলনের কারণে এটার পার্ট আপনার ছাত্র জনতা সবাই, তারা সবাই এটার পার্ট ছিলেন। এবং এটার যে ফল সেটা আমরা যদি প্রপারলি নিতে পারি, তাহলে আমি মনে করি যে এই দেশটা সামনের দিকে সুন্দর করে আস্তে আস্তে স্মুথলি এগিয়ে যাবে। তারপর আমি জানি যে বিভিন্ন ধরনের প্রবলেম থাকে, যেটা আমরা সেজন্য সলভ করতে পারছি না। এখন আমি একটু যদি অন্যভাবে বলি, তাহলে আপনাদেরকে বলেছি যে সিটিজেনশিপটা আসলে নাগরিকত্ব, একটা পাসপোর্ট যেটা, সেটা নাগরিকত্ব নয়। আমেরিকাতে আমি ছিলাম 11 বছর। অনেক মানুষকে আমি দেখেছি যে একটা আমেরিকান পাসপোর্ট নিয়ে তারা আমেরিকার ডিস্ট্রাকশন চায়। তাহলে পাসপোর্টটা একটা কাগজ না। বাংলাদেশের অনেক মানুষের বাংলাদেশি পাসপোর্ট আছে, তারা বাংলাদেশি না। তা আমি বলছি যে আমার নাগরিক যারা, তাদেরকে ওই যে আমি যে আমার ভাই জানে যে রাস্তার পাশে ঘরে শুয়ে বসে আমি দেখছি মেঘনা দিয়ে পাত্র নৌকা যাচ্ছে, ছেঁড়া পাল, রঙিন পাল, সেগুলো দেখছি। এবং ওই দিগন্ত রেখার মধ্যে যে নেচার, মেঘনার পাল ছেলে আমাকে যেভাবে ওই পথঘাট মাটির সাথে বেঁধে দিয়েছে আমার মন, আমার আত্মা। সেজন্য 11 বছর আমেরিকা থেকে আমি যখন ওয়ার্ল্ড ব্যাংকে আফ্রিকা ডিভিশনে কাজ করেছি, সেটাও আমার ধরে রাখতে পারেন। আমি আমার পিএইচডি শেষ 7 দিনের মধ্যে বাংলাদেশে আমি ব্যাক করে ঢাকা ইউনিভার্সিটি যেদিন আসছি 7:30 আমি এয়ারপোর্টে এসেছি, 11:30 আমি ডিপার্টমেন্টে জয়েন করেছি। ডিপার্টমেন্ট বলেছে 3 মাসে আমারটা ফর্মালাইজ করে দেবে, করে আমাকে এখানে অ্যাডপ্ট করেছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে। আমি বাইরে গিয়েছি, প্যাশন ছিল, চলে এসেছি। আমি চাই যে আপনারা যারা শিক্ষক, যারা গ্রাসরুট লেভেলে আছেন, আমি জানি এখন আপনারা ছাত্রদেরকে ওই যে ভালো হও, ভালো সৎ থাকো, এই জিনিসগুলো আগে যেভাবে শুনেছি এখন আপনারা কম বলেন কেন? এই 15 বছরে আমাদের ইয়াং জেনারেশনকে প্রশ্রয় দিয়ে এই পলিটিক্সের জন্য যে ক্ষতিটা করেছে, অনেকদিন আমরা সাফার করবো। এবং আপনার এই 15 বছরে প্রত্যেকটা সমাজের একটা ইনফ্রাস্ট্রাকচার থাকে এবং সোশ্যাল ক্যাপিটাল থাকে। আমার গ্রামে এমন কিছু লোক ছিল যারা কিনা সবসময় বলতো সরকার পার্টি করেন, এটা বলতো বদনাম ছিল, কিন্তু ওনারা সবসময় সমাজে যে কোনো ধরনের ফাউল প্র্যাকটিস থাকলে সবাই ভয় পেত। আমার গ্রামে একজন ছিল চানমিয়া সাহেব, চেয়ারম্যান। কোথাও কেউ কিছু করলে ভাবতে যে উনি ধরবেন আমাদেরকে, যেই পলিটিক্সে হোক না কেন। তারা ছিল সমাজের ওই কাঠামোর মধ্যে সোশ্যাল ক্যাপিটাল। সেটাকে আমরা এই 15 বছরে আমরা ডেস্ট্রয় করেছি। ওই গ্রাসরুট লেভেলে পলিটিক্স নিয়ে মাদক টাদক বিভিন্ন কিছু দিয়ে যার হাতে টাকা আসছে, তাকে আমি কি করলাম, কিছু টাকা নিয়ে নেতা বানিয়ে দিলাম। এই ডেস্ট্রয়গুলো আমরা অনেকদিন সাফার করবো।
এবং এই শিক্ষকের মর্যাদা আপনার গ্রাসরুট লেভেলে যেভাবে নষ্ট করা হয়েছে, এই যে আপনার যে কমিটিগুলো আছে সেখানে আপনি ওয়াইসাকে কয়েকদিন বলেছি আমি যে স্যার এই জায়গাগুলিতে আপনি একটু এদের যোগ্যতা বাড়ান, কারণ যারা এখানে বসছে এবং আমার পাশে আমার গ্রামে যে হাই স্কুল আছে সে হাই স্কুলে প্রাইমারি স্কুল পাস করতে পারে নাই, আমার কাছে এসে বলতেছে সে অনেক চেঞ্জ করে ফেলতেছে, আমি দেখতে পাচ্ছি কি হচ্ছে। আমার কথা হলো যে মাস্টার ডিগ্রি পাস করে যে শিক্ষকতা করছেন তার জন্য কতটা আপনার এটা কতটা পীড়াদায়ক, এই লোকগুলোকে যাচ্ছে তাই ভাবে তাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করবে, তারা শিক্ষা সম্পর্কে ধারণা নাই, তারা এখানে নেতৃত্ব দিবে এবং পাওয়ার দেখাবে। এটা তা আমার কাছে মনে হয় সময় এসছে সেই জায়গাগুলোকে চেঞ্জ করা। আর শিক্ষার একটা বড় জিনিস যেটা সেটা হলো আমরা অনেকগুলো জিনিসের মধ্যে একটা হলো মানবিকতা তৈরি করা, মানবিক মানুষ, যেটা মানুষ মানে মানবিক হওয়ার কথা, কিন্তু আমি দেখেছি যে আমরা অনেক ক্লাস করেছি। তারপরে হলো যে আমার প্রোডাক্টিভ সিস্টেমের জন্য তাদেরকে যোগ্য করে তোলা, সেটা আমরা দেখতে পাচ্ছি আমরা পারছি না। আগে একটা বিষয় ছিল যে শিক্ষা একটা ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটির সিগন্যাল দিবে যে একটা ছেলে ভালো রেজাল্ট করেছে মানে কি সে অন্যের থেকে ভালো। একটা পর্যায়ে আমি কি দেখলাম, লাখ লাখ জিপিএ ফ্যাক্ট আমি প্রডিউস করলাম। আমি ঢাকা ইউনিভার্সিটির জন্য আমি অ্যাডমিশন আমরা টেস্টে দেখতে পাচ্ছি ডাবল জিপিএ 5, একজন ফেল করছে আরেকজন দেখছি শীর্ষে আছে। ফলে আমি ডাবল জিপিএ 5 দিয়ে আমি বুঝতে পারছি না সে কি নিকৃষ্ট ক্লাসের নিকৃষ্ট স্টুডেন্ট নাকি বেস্ট স্টুডেন্ট কোনটা। তাহলে শিক্ষা বা এই যে শিক্ষার মধ্যে যে আপনার রেজাল্ট যে একটা সিগন্যাল দিত যে ভালো রেজাল্ট মানে ভালো ছাত্র মানে মেধাবী, মেধার রিফ্লেকশন, সেই জায়গাটাও আমরা ফেল করেছি। ফলে এখন যে এই শিক্ষার সাপ্লাইটা আসবে কার থেকে, শিক্ষক থেকে। তিনি যে সাপ্লাই দিবেন মাথা স্থির রেখে তার জন্য একটা মিনিমাম প্যাকেজ আমরা নিশ্চিত করতে পারছি না। এরপরে আপনার যারা শিক্ষা নেবে তাদের ক্ষেত্রে তারা এখন জ্ঞান চাচ্ছে না, তারা দেখছে যে সমাজের আশেপাশে ভালো শিক্ষিত না হয়ে ভালো চাকরি না করে ধান্দাবাজি করে তো অনেক কিছু করে ফেলছে। তো এই যে আপনার দুষ্টের যে আপনার পালন, আমি মনে করি যে আমরা এই ফেজ শেষ হয়েছে। আমরা চাই যে ভালো মানুষ যারা তারা বিভিন্ন পর্যায়ে আসবে এবং এই স্কুল থেকে আপনারা কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে আমরা সবাই ভালো মানুষের প্রডিউস করার জন্য ভালো মন্ত্র দেওয়া এইগুলি করব। হয়তো আপাতত আমরা চাপে আছি, অর্থনৈতিকভাবে চাপে আছি, আস্তে আস্তে আমরা কাটিয়ে উঠবো। কারণ এখন আর আমার মনে হয় না যে আগামী দিনে যারা এসছে, যারা পলিটিক্সের মাধ্যমে নির্বাচিত হয়ে আসবেন, তাদেরও একটা রিফ্লেকশন থাকবে যে কখনো যদি মনে হয় যে এমনভাবে বসেছি আমাকে কেউ কোনোদিন সরাইতে পারবে না, হ্যাঁ, টাইটানিক ক্ষেত্রে মনে হয়েছিল যে কখনোই ডুববে না, তাহলে যে কেউ যদি আপনার জনতার দাবি প্রপারলি না মানে আর যদি দুষ্টের পালন করে, শিষ্টের দমন করে, তারা বেশি দিন টিকতে পারবে না এবং কোনো না কোনোভাবে আপনার এই যে জনতার যে শক্তি, ছাত্র জনতার শক্তি, সেটা এসে ধাক্কা দিবে। আমি মনে করি পরবর্তীতে যারা আসবেন তারা সেটা মাথায় রেখেই আপনার তাদের যে আপনার কার্যক্রম তারা পরিচালনা করবেন, সেটা করলে অবশ্যই দেশ এগিয়ে যাবে। এবং আজকে আমাদের তরুণ জনশক্তি অনেক বড়, আমাদের পপুলেশন পিরামিডে, সেটাকে আমরা প্রপারলি ব্যবহার করতে পারছি না। তার একটা বড় কারণ হলো আপনার এই আমাদের শিক্ষিত জনশক্তি যেটা, সেটার দক্ষতা যেটা, তো সেই দক্ষতা অবশ্যই উন্নয়ন ঘটাইতে হবে। আর পারছি না কেন, লোকালি তাদেরকে এমপ্লয় করার জন্য পর্যাপ্ত উদ্যোক্তা শ্রেণীর যে আপনার উৎকর্ষতা সেটা নাই। উদ্যোক্তা শ্রেণী লুটপাট করছে বলে সেখানে আমরা মিস করেছি অপরচুনিটি খানিকটা। সামনের দিকে আমি মনে করি যে আপনারা যদি ইফেক্টিভ হন আর এরা যদি দক্ষ হয়, সারা বিশ্ব এখন ওপেন আমাদের যে ইয়াং জনশক্তি আছে। এবং অবশ্যই আমি এই জুলাই আগস্টের আন্দোলনে এটা বুঝেছি যে আমাদের লেভেলে আমাদের বয়সে অনেক ধোঁকাবাজি করে আমাদের অনেকভাবে আমাদেরকে ডিসিভ করা যায়, কিন্তু এদেরকে করা যায় না। তারা কিন্তু ঠিকই সবকিছু বাদ দিয়ে বলেছে এটা চায়। তারা যখন ট্রাফিক নিয়ে রাস্তায় নেমেছে প্রত্যেককে বলেছে ডিসিপ্লিন হতে হবে। ফলে আমি মনে করি নতুন জেনারেশন, তাদেরকে আমরা জেনজি বলছি, তারা কিন্তু দেখছে, তাদেরকে যদি আমরা প্রপারলি গাইড করতে পারি, তাদেরও কিছু প্রবলেম আছে, যদি প্রপারলি গাইড করতে পারি, আমি মনে করি যে সামনের দিকে আমাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। আমি এটা নিয়ে একেবারে কোনোভাবেই আমি চিন্তিত না। একটাই আমার কাছে যেটা মনে হয়, যেটা আমি বলছি যে তাদেরও অনেক সময় তারা মিসগাইডেড হয়ে যায়। এখনো পর্যন্ত আমি মনে করি তারা দেশকে গাইড করছে। ভবিষ্যতে যদি আপনারা ইফেক্টিভলি তাদেরকে গাইড করেন, তাদেরকে আপনারা যদি কিছু দক্ষতা, এবং আমি একটা জিনিস যেটা বুঝি যে আমি নিজে রাজনীতির প্রতি আমার একটা বিরূপ ধারণা ছিল যে এখানে ভালো মানুষ যাচ্ছে না। কিন্তু প্রশ্ন হলো, আমরা সবাই যদি রাজনীতিতে না যাই, ভালোরা যদি না যায়, তাহলে আলটিমেটলি ধাক্কাটা কিন্তু আমাদের উপর আসবে। ফলে রাজনীতি আসলে সবাই করতে হবে,
কিন্তু সেটা রাজনীতি, কোনো মাস্তানবাদ সেগুলো কিছুটা সুষ্ঠু যে রাজনীতি সেটা সবার করতে হবে আসলে, কারণ আমরা কেউ রাজনীতির বাইরে না। এবং আমরা যারা মনে করছি যে আমরা এই যে যারা উল্টাপাল্টা করছে তাদের সাথে নাই, রাজনীতিতে নাই, আমরা বরং বেশি সাফারার। যারা করছে তারা হয়তো প্রত্যক্ষভাবে কিছু সুযোগ সুবিধা নিয়ে যাচ্ছে, আমরা কিন্তু তার জন্য পড়া যে ব্যয় সেই ব্যয়টা আমরা করছি। আমি আর লম্বা করবো না, যেহেতু আপনাদের সময়ের কনস্ট্যান্ট আছে আমি জানি। আমি শুধু বলবো যে আমার যে মেসেজটুকু দেওয়ার আমি কয়েকভাবে দিয়েছি। রাষ্ট্রের সীমাবদ্ধতা, সরকারের সীমাবদ্ধতা আছে, তারপরেও আপনাদের চ্যানেলে আপনারা যে যে জায়গায় যেতে চান, আমি হয়তো বলবো না যে আপনারা গিয়েছেন, কিন্তু আমি আমার নিজের পজিশন থেকে আমি বলবো যে এই জিনিসগুলো সম্ভব হলে যেন ওনারা কিছু রিফ্লেকশন রেখে দেন। আমার একটা আমি বলেছি যে স্যার আপনারা তো চলে যাবেন, ইন্টারিম গভর্নমেন্ট মানে অল্প সময় যান ভাই, কিন্তু কিছু আপনার ছোট ছোট চেঞ্জ যেটা কিনা বড় চেঞ্জ সামনে নিয়ে আসবে, আপনারা করে যান। আপনারা স্মরণীয় হয়ে থাকবেন, কারণ মানুষের সুযোগ জীবনে অনেক আসে না, মাঝে মধ্যে আসে, সেই সুযোগটা আপনারা কাজে লাগিয়ে যান। তা এখন একটা সিস্টেমে অনেক কিছু একসাথে কাজ করে, কিছু প্লাস কিছু মাইনাস বিভিন্ন ফ্যাক্টর থাকে। ওনারা চেষ্টা করছেন, ওনাদেরও লিমিটেশন আছে আমি জানি। আমি ওনাদেরই বলছি, কারণ আমি তো আসলে প্রফেসর, আবার ঢাকা ইউনিভার্সিটি ব্যাক করবো। আমি কখনোই আমার সীমাবদ্ধতা যেটা সেটা আমি জানি যে আমি আবার ব্যাক করবো ঢাকা ইউনিভার্সিটিতে। আমি শিক্ষকই, আমার মনটা শিক্ষকের। তারপরেও আমি এখানে যখন আসছি, আমি যখন দেখেছি কুমিল্লায় আমার ক্যাপাসিটি ছিল 7 ডিস্ট্রিক্টে ফ্লাড হয়েছে, অতএব কি করতে হবে, ওখানে আপনার ঋণের কিস্তি আপনার দেখা গেছে কি ডিফার করে দেওয়া, আচ্ছা দিয়ে দিলাম। আপনার যারা কিনা আপনার এই যে আন্দোলনে এফেক্টেড হয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের জন্য আপনার ঋণের যে আপনার কিস্তি মাফ করা বা ঋণ মাফ করা, সেই স্টেপ আমি আমার থেকে নিয়েছি, কারণ এটা আমার পাওয়ারের মধ্যে আছে। তারপরে আপনার ওই যে লোন লস প্রভিশন বলে একটা কথা আছে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমি ডিসকাউন্ট দেওয়ার আমি 11 ডিস্ট্রিক্টকে দিয়েছি আমার ক্ষমতার মধ্যে সরাসরি যেটা। আর এর বাইরে যেটা হ্যাঁ আমরা প্রভাবিত করতে পারি, অর্থ মন্ত্রণালয়ে যে উপদেষ্টা মহোদয় আছেন, হ্যাঁ তিনি হয়তো আমার শিক্ষা উপদেষ্টা যে স্ট্রংলি কিছু বলেন সেখান থেকে কিছু জিনিস নেবেন। তো ওনারা আমার ধারণা কিছু সাজেশনস রেখে যাচ্ছেন ওই টাস্কফোর্সের মাধ্যমে। ক্যাপিটাল মার্কেটের জন্য কিছু সাজেশন আমি রেখে যাচ্ছি, কারণ ক্যাপিটাল মার্কেট আরেকটা জায়গা যেটা আপনারা অনেকেই অ্যাফেক্টেড। আপনারা ওখানে আপনার শেয়ারে বিনিয়োগ করেছেন, সেখান থেকে অনেকেই আপনার ধরা খেয়েছেন, সেটা হওয়া উচিত ছিল না। একটা ফেয়ার শেয়ার মার্কেট হলে আপনি, আমি, আপনার শিক্ষক, আমাদের যে সঞ্চয় থাকবে সেটা আমরা ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ করবো, সেখান থেকে একটা ফেয়ার গেইন পাবো। কিন্তু অনেক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে চুরি বাটপারি এবং বাটপারদের আপনার আঁকড়া হয়ে গিয়েছে। সেটাকে কারেক্ট করার জন্য আপনার এই গভর্নমেন্ট বিভিন্ন স্টেপ নিয়েছে, আমি এটার একটা পার্ট। আর বাংলাদেশের অর্থনীতি সমিতিতে ওখানে কিছু সংস্কার হতে দরকার, যারা অর্থনীতির শিক্ষক যারা আছেন তারা হয়তো পরে দেখবেন আর কি। তো সব মিলিয়ে আমি সবচেয়ে ভালো লেগেছে যে আমি আপনাদের মতো বোদ্ধা টাইপের এতগুলো মানুষ একসাথে বসে আছেন। আমি যাই বলেছি কিন্তু আপনারা এতগুলো মানুষ শুনেছেন। আমি এতদিন আসি নাই, ভবিষ্যতে যদি আমার এমন কোনো স্কোপ হয় অবশ্যই আসবো। ধন্যবাদ আপনাকে।